নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশে শিলচর ডিএস এর সাধারণ সম্পাদকের পদে পুনর্বহাল অতনু ভট্টাচার্য। বিহারের মতো আসামেও হবে ভোটার তালিকার বিশেষ পরীক্ষা, জানালো নির্বাচন কমিশন। এসআইআর এর নামে পেছনের দরজা দিয়ে রাজ্যে ফের এনআরসি করার পরিকল্পনা করছে সরকার, অভিযোগ সুস্মিতার। বাইকুম খাসিপুঞ্জির বেশিরভাগ খাসি অসমে থাকতে চান, জানালেন সমীক্ষকদের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশে শিলচর ডিএস এর সাধারণ সম্পাদকের পদে পুনর্বহাল হলেন অতনু ভট্টাচার্য। ডিএস এর গভর্নিং বডির সভায় তাকে বহিষ্কারে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অতনু। আদালত গভর্নিং বডির সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করল। এর ফলে হারানো পদ ফিরে পেলেন তিনি। গৌরব গগৈ অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে যে ফেসবুক পোস্ট করেছিলেন অতনু, সেটাতে তিনি তার পদের অর্থাৎ শিলচর ডিএস এর সাধারণ সম্পাদক উল্লেখ করেছিলেন। এ নিয়ে বিতর্ক দেখা দিলে তিনি ক্ষমা চেয়ে পোস্ট ডিলিট করেন, কিন্তু এরপরেও তাকে বহিষ্কার করা হয়। তখন তিনি হাইকোর্টে যান। বিহারের মতো অসমেও ভোটার তালিকা বিশেষ করে পরীক্ষা করা হবে। আজ একথা জানিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার জানান, এসআইআর প্রক্রিয়ায় প্রত্যেক ভোটারের তথ্য পরীক্ষা করা হবে। প্রতিটি জেলায় এই নির্দেশ পাঠানো হবে। বিএলও একটি ফর্ম দেবে, সেটা পূরণ করতে হবে। গতকাল মুখ্যমন্ত্রী একথা জানিয়েছিলেন। আজ নির্বাচন কমিশন সরকারিভাবে এই ঘোষণা করল। এসআইআর এর নামে পেছনের দরজা দিয়ে রাজ্যে ফের এনআরসি করার পরিকল্পনা করছে সরকার, এমনই মন্তব্য করেন সাংসদ সুস্মিতা দেব। বিজেপিকে বাঙালি হিন্দু বিরোধী দল আখ্যা দিয়ে এই দলকে ভোট না দেওয়ার জন্য আওয়াজ তুলেছেন সুস্মিতা। এফটিতে থাকা বাঙালি হিন্দু মুসলিমের মামলা প্রত্যাহার করা হবে না, শুধু রাজবংশী এবং গোখারদের মামলা প্রত্যাহার করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের তীব্র বিরোধ করেন সুস্মিতা দেব। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 100% সত্যি কথা বলছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মিথ্যা কথা বলছেন। এসআইআর কে করছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিকত্ব নিয়ে কোনো রকমের তদন্ত করতে পারে না, এটা অসাংবিধানিক। আজকে নাগরিকত্ব নিয়ে যদি কোনো তদন্ত করতে হয়, সেটা হলো ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারে এনআরসির মাধ্যমে। এসআইআরটা কেন এনআরসির মতো, বা এসআইআরটা হলো পিছনের দরজা দিয়ে এনআরসি কেন, আমি আসামের জনতাকে বুঝাতে চাই। এসআইআরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার আইডি মানছে না, রাশন কার্ড মানছে না, আধার কার্ড মানছে না, বলছে যে এইগুলা নাগরিকত্বর প্রমাণ না। তো ভোটার আইডি যদি নাগরিকত্বর প্রমাণ হয় না, তবে তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে আমাদের ভোটার লিস্টে নাম থাকলে আমরা নাগরিক না, তো নাগরিকত্বর তদন্ত আপনারা কেন করছেন? প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারের এসআইআরে দেখা গেছে যে বলছে যাদের জন্ম জুলাই 1987 পরে হয়েছে, ওদের মা অথবা বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। কতজনের কাছে বার্থ সার্টিফিকেট আছে? এই যে ডেটটা 1987 ডেটটা কোথা থেকে আসছে? এই ডেটটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিকত্ব আইন সেকশন 3, সিটিজেনশিপ অ্যাক্ট সেকশন 3 থেকে নিয়েছে।
অসম মেঘালয় সীমান্তবর্তী কাঠিগড়ার বাইকুম খাসিপুঞ্জিতে গতকাল দুই রাজ্যের প্রশাসনিক স্তরে যৌথ সার্ভে সম্পন্ন হলো। বহু বছর ধরে অসম সরকারের অধীনে থাকা এই এলাকায় ৩৭ পরিবারের একাংশ বাসিন্দা মেঘালয়ে অন্তর্ভুক্তির ইচ্ছে প্রকাশ করলেও অনেকেই অসমে থাকতে চান। সার্ভে চলাকালীন দুই রাজ্যের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে মতামত নেন। জানা গেছে অধিকাংশ বাসিন্দা মেঘালয়ে যেতে চাইলেও বাকিরা কিন্তু অসমেই থাকতে চান। আমার নাম সিডুয়েল সুচিয়াম। ব্যাপার হইলো মানে মেঘালয়ে আর আসামের জায়গা লইয়া আমি তো হেডম্যান, কয়েকজনে মানে ডরাইছে যে আমরা মেঘালয়ে যাইতাম। আমি মেঘালয় যাইতাম না, কারণ আসাম থেকে আমরা জায়গা পাইছি 52 বছর থেকে আমরা এইখানে স্থানীয় গভর্নমেন্ট তরফ থেকে আমরা বহুত সব কিছু সাহায্য পাইছি। ঘর বাড়ি মানে জায়গা জমিন পাতা, ওই দেখুন পাতা সব কিছু পাইছি, কোনো বাকি নাই। এসব ডকুমেন্টে আমরা ফেসিলিটি দিছে সরকার আসামে। পানি জল রাস্তাঘাট স্কুল আমরা 37 ফ্যামিলি আছে। তো 37 ফ্যামিলি থেকে আমরা কতজন আছি দরে দরে তারা সরে গেছে মেঘালয় তরফে। 7-8 পরিবার রয়েছে। আর আসামের নুন খাইছি, আসামের গাইতাম, আসামের থাকতাম। আর আমরা যদি মরলেও আমরা আসামে ছাড়তাম না। আমরা ল্যান্ড 370 বিঘা আছে, যেটা মেঘালয় যাইতে সারতে আমি এটা কইতাম পারতাম না। এখন অনুমানিক আমরা সারা জগা জমিন 370 বিঘা। এরা মেঘালয় যাইতো, এরারও ডকুমেন্ট আছে, এরারও ল্যান্ড আছে, এরারও তো এখন কইতাম পারি না। এখন তোরা তো কিতা চাই এটা তো কইতাম পারি না। আমি আমার পরিবার লিয়া আমার সব পঞ্জিয়ালা যেটা সাপোর্টার আছে আসামে, আমি মরলেও বাঁচলেও আমি আসামের জায়গা থাকতাম। আসাম সরকারে আমি অনুরোধ করি আর আমি কোনো দিকে যাইতাম না। আজও কইতাম আর কালও কইতাম, আজও আমরা আসামে থাকবো আর চিরদিন চিরজীবন। আমার মই মুরব্বীর থেকে আসামে জন্ম হয়েছে, আসামের বাসিন্দার, আমিও আসামের মুরব্বী। গত কিছুদিন আগে থেকে আমাদের এই বাইকাম পুঞ্জি যেটা রয়েছে খাসিয়া পুঞ্জি, সেটা এখানে ওই জায়গার কিছু লোক মেঘালয় যেতে ইচ্ছুক, আর কিছু লোক এখানে স্থায়ীভাবে থাকতে চান। আজকে ওনাদের সঙ্গে এই দেখা করার জন্য এখানে এসেছিলাম, এবং এখানে মেঘালয় থেকে সম্ভবত সার্কেল অফিসার এসছেন, এবং আমাদের এখানে সার্কেল অফিসার এখানে এসছেন। আসার পর ওনারা ওনাদের ডোর টু ডোর গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন যে ওনারা কত পরিবার আসামে থাকতে চায় এবং কত পরিবার মেঘালয়ে যেতে ইচ্ছুক। তো ওই ব্যাপারে ওনারা ডোর টু ডোর গিয়ে ওনাদের যাবতীয় আসামের ডকুমেন্টগুলো ওনারা দেখছেন এবং ওনারা নথিভুক্ত করছেন কারা ওইখানে যেতে ইচ্ছুক। জায়গা যেটা অত্যন্ত খুব সুন্দর একটা জায়গা, আমার পাশেই রয়েছে বলেশ্বর রিভার, এবং এটা প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর একটা জায়গা। আর এই সুন্দর জায়গাটাকে আমরা কোনোদিন চাই না যে আমাদের আসাম থেকে ওইটা মেঘালয়ে চলে যাক। তাই চাই যে ওরা এখানে থাকুক, ওইখানে কোনো অসুবিধা নেই। ওনাদের কি অসুবিধা সেটা তো ভিতরে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের জানা নেই। এই জায়গাটা আসামের জায়গা, এটা আসামের জায়গা থাকতো, এখান থেকে কিছু যেন খাটাছেড়া না হয়। এটার সঙ্গে বাগানি মানুষ আছে, এখানে বাগানের জুম আছে, বিভিন্ন জিনিস আছে। তো এটা যেটা আসামের যেটা মাটি, এটা আসামেই থাকতো, এটা মেঘালয় যাইতো না। এটা আমার আর্জি থাকবো সরকারের কাছে। সুনাইয়ের কাবুগঞ্জে বৃহৎ পরিমাণ হেরোইন সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হিমু শুক্লবৈদ্য। কাবুগঞ্জ বাজারে হেরোইনগুলো হাত বদলের কথা ছিল গতকাল রাতে, কিন্তু পুলিশ আগাম খবর পেয়ে অভিযান চালায়। 10টি হেরোইন ভর্তি সাবানের কেস উদ্ধার করে পুলিশ। কাঠিগড়ায় একই রাতে 3টি চুরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার রাতে চোরের দল হানা দেয় কাঠিগড়া টিলা কালীবাড়ি, সার্বজনীন শনি মন্দির এবং একটি টেন্ট হাউসের গোদামে। টিলা কালীবাড়ি থেকে পুজোর বিভিন্ন সামগ্রী এবং শনি মন্দির থেকে মূল্যবান সামগ্রীর পাশাপাশি দানপাত্র ভেঙে প্রণামীর টাকা এবং টেন্ট হাউসের গোদাম থেকে প্রায় 30,000 টাকার বাসন চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীর দল। গত রাত্রে আমার গুদামের তালা ভাঙ্গি, দরজা ভাঙ্গি, আর আমার অ্যালুমিনিয়ামের যত বাসন আছে সব বাসনগুলো লিয়ে। আপনার নাম কিটা? আমার নাম প্রজয় দাস। ঘটনা কোন জায়গায় করছে? ফায়ার ব্রিগেডের কিনারে, কাঠিগড়া ফায়ার ব্রিগেডের কিনারে। আপনার কিটার দোকান আছে এটা? টেন্টার্স। আনুমানিক কত টাকা ক্ষতি হয়েছে নিচে? 25 থেকে 30,000 টাকা। আমরা মামলা দিন কাঠিগড়া না মামলা করছে কাঠিগড়া। আপনার খালিবাড়ির খরম কিরকম ইয়ে হইব? কালীবাড়িটার আমরা কালীবাড়ির যে উপরে যে ভেন্টিলেটার আছে, চতুর্দিকে ভেন্টিলেটার আছে, ভেন্টিলেটারের একটা অংশ ভাঙছে, ভাঙিয়া ভেন্টিলেটারের ভিতরে ঢুকছে, ভিতরে খালি মন্দিরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া আপনার একটা 15 কেজি ওজনের একটা ঘন্টি আছে,
সবাই গিয়ে ঘন্টিতে বাদ্যযন্ত্র বাজায়, এই ঘন্টিটা মানে সিলিংয়ের সঙ্গে ওল্ডিং করিয়া রাখা আছে। ওল্ডিং এমনভাবে কাটছে যে কিছু মানে কল্পনা করার মতো নয়। ওল্ডিং খুলিয়া ওল্ডিংটা কাটিয়া তারা ঘন্টিটা নিয়েছে। খালি ঘন্টি গেছে, ঘন্টি কাটছে, দান বাক্স গেছে। ডান বাক্স নামে নাই, এটা কোনো কিছু করা নাই। আচ্ছা, এখানে আরেকটা শুনছি ইয়ে হয়েছে নিচে কালীবাড়ি থেকে নামার পরে নিচে আমরা একটা শনি মন্দির আছে, সেই শনি মন্দিরটা সেই আমাদের পর্যায়ে এই সে মন্দিরের ভেন্টিলেটারটা ভাঙিয়া মন্দিরের ভিতরে ঢুকিয়া মন্দিরের কোনো কিচ্ছু রাখছে না, পটি তাল বাসন ঠাকুরের যেই জিনিস সামগ্রী, এমনকি দেখছি তারা দান বক্সও আছে, দান বক্সটা ভাঙিয়া সব কিছু আত্মসাৎ করছে। দান বক্সটা আবার দেখছি ভাঙিয়া ছাদের উপরে ডিল মারি ফেলাই আছে, কাঠের দান বক্স আছে। এটা মানে চতুর্থিক কিন্তু গ্রিলিং করা, তারপরে ছোট্ট একটা ভেন্টিলেটার, ওই ভেন্টিলেটারটা ভাঙিয়া ভিতরে কেমন ঢুকিয়ে এলো, এটা তো চিন্তা রাখবে। একটু খেয়াল হবা এরকম মিটারে পাওয়া যায়। থানাত মামলা করছেন? কয়টা মামলা হয়েছে টোটাল? আমাদের খাটিগুলো এখন জানা মতো 3টা মামলা হয়েছে। তারাপুর মালিনী বিলের ভারত সেবাশ্রম সঙ্গে শনিবার ভোরে মঙ্গলারতির মাধ্যমে ঝুলন যাত্রা এবং রাখি উৎসবের সূচনা হয়। দিনব্যাপী ছিল বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। ভারত সেবাশ্রমের ভক্ত রূপম নন্দীপুরকাস্ত সহ অন্যান্যরা জানান, হিন্দু ধর্মকে শক্তিশালী করতে ভারত সেবাশ্রম সংঘ কাজ করে যাচ্ছে। এদিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে তিনি বক্তব্য রাখেন। আজ ভারত সেবাশ্রম সংঘ মালিনী বিল শিলচর, এখানে ভোর মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে চণ্ডীপাঠ, গীতাপাঠ। আজকে রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, এটাকে সামনে রেখে বৈদিক মহাযজ্ঞ হয়েছে এবং এর মাধ্যমে আমরা দীক্ষাদান হয়েছে। আমরা মনে করি হিন্দু ধর্মেরকে আরও শক্তিশালী করতে আমরা মনে করি যে ভারত সেবাশ্রম সংঘের ভূমিকা অনস্বীকার্য। আজ যে জাতিকে আজকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এটা দেখে আমরা সবাই অভিভূত। হিন্দু রক্ষী দল থেকে শুরু করে সবাই, আমাদের যুগাচার্য এই প্রতিষ্ঠাতা পরমানন্দজি মহারাজ এর হিন্দু রক্ষী দল গঠন করেছিলেন এবং তার মাধ্যমে আজ হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চলছে। আজকে পেহেলগাঁও থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কিভাবে পাকিস্তানের অঙ্গুলি হেলনে এখানে মা বোনদের উপর কীভাবে নির্বিচারে তাদেরকে বিধবা হতে হয়েছিল। এই দিন আমরা ভুলিনি। তামাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটার মুখ্যম জবাব দিয়েছেন এবং পেহেলগাঁওয়ের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা দুর্বল নই। ভারতবর্ষের সেনাবাহিনী, তার মুখের উপর সেনাবাহিনী, জলবাহিনী, স্থলবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স এটা সময়কে জবাব দিয়েছে। আমরা শক্তিশালী। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। শিলচর রাধামাধব কলেজে এনএসইউআইয়ের কর্মী দীপঙ্কর হাজামের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে। গুরুতর আহত দীপঙ্কর হাজাম রাঙ্গিরখাড়ি পুলিশে এ নিয়ে মামলা দায়ের করেছেন। তিনি এ ব্যাপারে বিদ্যার্থী পরিষদের রাহুল শীল, অভিজিৎ চৌধুরী সহ অন্যান্যদের অভিযুক্ত করেছেন। গতকাল তার উপর 50-60 জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে দীপঙ্কর অভিযোগ করেন। আমি দীপঙ্কর হাজাম, এলএসইউআইয়ের কার্যকর্তা আর রাধামাধব কলেজের ছাত্র। গত 3 দিন থেকে মানে মেম্বারশিপ চলে এইপির এলএসইউআই। তারা মানে বেজান আমার লগে মানে 2 দিন থেকে ইয়ে করে। এরপরে কালকে রাত্রে ফোন করিয়া রাত্রে বেজান গালি গালাজ দিছে, বেজান মানে বেজান ইয়ে করছে। আজকে আমি কলেজে আইছি, আউট ছাত্র বেজান আইছে, আইয়া এরপরে আমার উপরে মারা হয়েছে। আমার 50-60 জনে মিলিয়ে আমার আর কি সব কলেজের তো আছে আর আউটও বেজান আইছে। আইয়া অন্য কলেজের রাহুল চিলকরি একটা ছেলে আছে রাধামাধব কলেজে, আর আছে বেজান এইপির ভাইস প্রেসিডেন্ট আসিল। আমি তো অতটা চিনলাম না, আর আউটও আইছিল বেজান। কিছুদিন ধরে আমার আরএমসি কলেজে এবিভিপি এবং এনএসওয়াই এর একটা মেম্বারশিপ ড্রাইভ চলছে। তো আমার কিছু এনএসওয়াই ভাই বোনদের উপর গতকালকে রাত্রেও কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে।
কিছু এনএসওয়াই এবিপিপির ছেলেরা এইসব করছে কিছুদিন ধরে। এবং আজকে অনেক 50-60 জন এবিপিপির ছেলেরা এবং বাইরেরও কিছু ছেলেরা এসে আমার এনএসওয়াই কিছু ভাই বোনদের উপর অ্যাটাক করেছে এবং অনেকদিন ধরে একটা টর্চার দিচ্ছে ওদের উপরে, তাকে তারা মেম্বারশিপ না করে কলেজে একটা মানে বাজে সিচুয়েশন ওরা ক্রিয়েট করে তুলেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওর বাজেভাবে ওকে অ্যাটাক করা হয়েছে। ওর নাম হলো দীপঙ্কর ওঝম, ওই এনএসওয়াই আমার একজন মেম্বার। তো আজকে আমরা থানার দ্বারস্থ হয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি যে এই যে সিচুয়েশনটা আজকে হয়েছে, যে ইনসিডেন্ট আজকে হয়েছে, আগামী দিনে যেন এইভাবে কোনো ইনসিডেন্ট হয় না। এবং এই যে আজকে ম্যাটারটা হয়েছে এটার থেকে আমরা আজকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি যদি অতি শীঘ্র এটা ন্যায়ের বিচার আমরা পাই না, আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হব। যুব কংগ্রেসের স্থাপনা দিবসে শনিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হলো শিলচরে। এদিন শিলচর ইন্দিরা ভবনে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি রেল স্টেশনে শহীদ বেদিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান যুব কংগ্রেসের কর্মকর্তারা। রেডক্রস হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করা হয় ফলমূল। এছাড়াও ছিল বিভিন্ন কর্মসূচি। এদিনের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ, জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, পাপন দেব সহ অন্যান্যরা। 1942 ইংরাজিতে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন আমাদের প্রয়াত মহাত্মা গান্ধীজি, যিনি ভারতবর্ষের প্রত্যেক জায়গাতেই যুবকদেরকে নিয়ে একটা আন্দোলন গড়েছিলেন এবং এই যুবকরাই আজকে ভারতবর্ষের একটা মেরুদণ্ড ছিল। প্রত্যেক আন্দোলনে ওদেরকে সামিল হতে হয়েছিল। সেই 9 আগস্ট দিন যেটা মহাত্মা গান্ধী সেদিন ঘোষণা করেছিলেন কুইট মুভমেন্ট ইন্ডিয়া, ব্রিটিশদেরকে বলেছিলেন আপনার ভারত ছাড়ো, এই আন্দোলন ভারতবর্ষে সক্রিয়ভাবে ছড়িয়ে পড়েছিল। আমরা জেলা কংগ্রেস, যুব কংগ্রেস এবং সংগঠনের প্রত্যেক শাখার আজকের দিনটা আমরা পালন করছি বিভিন্ন তাৎপর্যপূর্ণভাবে। বিভিন্ন কার্যসূচি আমরা হাতে নিয়েছি যে আজকের দিনে আমরা ভারতবর্ষে যে অরাজনৈতিক পরিস্থিতি চলছে সেটার উপরে আজকে আমরা শপথ নেব যে আমরা যুবক ভাইরা প্রত্যেক আন্দোলনের যেন আমরা সামিল হই এবং ভারতবর্ষের যে পরিবেশ যে অশান্ত চলছে সেটাকে আমরা শান্তশিষ্ট করার জন্য এবং সঠিক ভারতবর্ষ গড়ার জন্য আমরা যুব সমাজের আজকে একটা কর্তব্য আছে। আমরা ভারতবর্ষের যেভাবে অরাজকতা চলছে সেটাকে আমরা দমন করব। আজকে কিছুক্ষণ আগে আমরা ফ্ল্যাগ হোস্টিং করেছি আমাদের স্থাপনা দিবস, যুব দিবস উপলক্ষে। আজকে আমাদের ডেলং কার্যসূচির মধ্যে রয়েছে আমরা এখন রেডক্রস হসপিটালে গিয়ে পেশেন্টদেরকে আমরা ফলমূল বিতরণ করব। তারপর ওই জায়গা থেকে আমরা রেলওয়ে স্টেশনে যাব, ভাষা শহীদে আমরা গিয়ে মাল্যার্পণ করব। তারপর আমাদের সমাচরণ হলে আমরা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন আমাদের এই অঞ্চলে তাদেরকে আমরা সম্মান জানাবো। তারপর 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে হয়েছিল সেটার একটা আলোচনা সভা হবে, বরিষ্ঠ নেতাগণ থাকবে আমরা এই জেলা কংগ্রেসের। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে।
আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের AIG হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডাক্তার রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 6900701891 অথবা 9137349589 এই নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। শিলচরে বিজেপি টিকিট প্রত্যাশী হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সবার আশীর্বাদ চাইছেন তীর্থঙ্কর দেবরায়। বিজেপি নেতাদের বাড়ি গিয়ে তিনি বলছেন তার মনের কথা। এই অভিনব প্রচারে তিনি সাড়া ফেলছেন। প্রায় 25 বছর থেকে তিনি বিজেপির সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের জেলা সমন্বয়ক হিসেবে তিনি সম্প্রতি সাফল্য অর্জন করেছেন। দীর্ঘদিন দলের সংগঠনের সঙ্গে জড়িত বিজেপি নেতা শান্তনু নায়ক, নারায়ণ চৌধুরী, প্রাক্তন পুর কমিশনার ভাগ্যরানী পাল, মনিকা গুপ্ত সহ অনেকের সঙ্গে তিনি দেখা করেছেন। ইতিমধ্যে তিনি দলের অভ্যন্তরের প্রচার জোরদার করেছেন। দলের এক তরুণ মুখ হিসেবে তিনি যথেষ্ট প্রভাব ফেলেছেন। পালংঘাটের মাতা সংঘ পরিচালিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নকআউট ফুটবল টুর্নামেন্টে শুক্রবার রোমাঞ্চকর ম্যাচে জয়লাভ করল ক্লেবার হাউসের ইয়ংস্টার ক্লাব। তারা 1-0 গোলে হারায় নন্দগ্রাম বয়েজ ক্লাবকে। ম্যাচ শুরুর আগে দুটি দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন প্রধান অতিথি ধলাইয়ের বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজসেবী ডক্টর সুবীর মালাকার। মাতা সংঘের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি জিষ্ণু ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রাজীব দে, ক্রীড়া সচিব মাধব দেব, শাইনুল আহমেদ, মিথিশ রায় প্রমুখ। আজকে মাতা সংঘ ক্লাবের উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে। সেই খেলাতে ওদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, কারণ ওনারা যে এই গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যা গ্রামীণ পরিবেশের প্রতিটা ছেলে মেয়েদেরকে খেলাতে উদ্বুদ্ধ করবে। তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে মাতা সংঘ ক্লাবকে আমি অভিনন্দন জানাই। ওদের উদ্যোগকে এমনভাবে প্রশংসিত করি যাতে আমরা সবাই যাতে ওদেরকে প্রশংসিত করি এই উদ্যোগটাকে। এবং এই মাঠকে আমি যখন দেখেছি যে চারদিকে কোনো গ্যালারি নেই, একটা প্রথম যখন উদ্বোধনের দিন এসেছিলাম সেই গ্যালারির জন্য আমি একটা মনের মধ্যে একটা আশা করেছিলাম, কিন্তু তারপরেই আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি রূপম সাহা মহাশয় এখানে বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী 20 কোটি টাকা দিয়েছেন মাঠটা উন্নত করার জন্য। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই এই মাঠকে উন্নত করার জন্য। আশা করি নেক্সটে আমরা একটা উন্নত মাঠের মধ্যে সেই প্রতিকূল পরিবেশে আমরা ম্যাচকে উপভোগ করতে পারবো।
বুরুঙ্গার স্টার সিমেন্ট কারখানায় জাঁকজমকভাবে রাখি বন্ধন উৎসব পালিত হলো আজ। প্রজেক্ট ম্যানেজার বীরজু পান্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের জনগণ এবং একাধিক স্কুলের পড়ুয়ারা অংশ নেয়। সকাল 11টায় শুরু হয় অনুষ্ঠান। প্রজেক্ট ম্যানেজার রাখি বন্ধন उत्सवेर महत्व तुले धरे बक्तव्य राखें। रक्षाबंधन के उत्सव पे स्टार सीमेंट की तरफ से हम लोगों ने आयोजन किया और हमने आसपास की जितनी भी माताएं हैं, बहनें हैं, हमारी छोटी छोटी बच्चियां हैं, उनको आमंत्रित किया। यहाँ पे हमारा सरस्वती विद्या निकेतन, सेंट वेनी, हमारे आसपास के जितने भी नेबरिंग विलेज है वहाँ से महिलाएं, बच्चे काफ़ी संख्या में, वो आप देख सकते हैं, काफ़ी संख्या में लोगों ने भागीदारी की और बहुत अच्छा लग रहा है। और रक्षाबंधन का जो ये भाव है, जो भाई बहन के प्रेम को दर्शाता है, तो ये यूं ही बना रहे हमारे समाज में भी। और आज आप लोगों ने देखा है कि ये जो फेस्टिवल हम लोगों ने मनाया है, ये जाति, धर्म, संप्रदाय सबसे ऊपर उठ करके लोगों ने पार्टिसिपेट किया है, जिसने हमारे उत्साह को 2 गुना 4 गुना बढ़ा दिया है। अब नेक्स्ट ईयर हम कोशिश करेंगे कि इससे और बड़े पैमाने पे किया जाए, ताकि कुछ जो त्रुटि रह गई होगी, हमने कोशिश की थी बट एक्सपेक्ट नहीं किए थे, ये हजारों की तादाद में लोगों ने पार्टिसिपेट किया है। मैं स्टार सीमेंट काफ़ी खुश है और हम बहुत उत्साहित हैं और अगले वर्ष इसको फिर और उत्साह के साथ मनाएंगे। इसी कामना के साथ हम आप सबको भी और इस संपूर्ण काटीगोरा और कछार और बराक वैली की जितनी भी माताएं, बहनें, हमारी बच्चे बच्चियां हैं, उनको स्टार सीमेंट की तरफ से रक्षाबंधन की अनेक अनेक शुभकामना देता हूं। সুনাইয়ে বৃহৎ বৃহৎ প্রকল্প মঞ্জুর হয়েছে। সুনাইয়ের সার্বিক উন্নয়নে কাজ চলছে। গতকাল কচুদরম জিপিতে পঞ্চায়েত প্রতিনিধিদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। তিনি বলেন, সুনাইয়ে ইন্টিগ্রেটেড ডিসি অফিস এবং 800 কোটি টাকার মেগা ইরিগেশন প্রকল্প বাস্তবায়নের পর সুনাইয়ের চিত্র পাল্টে যাবে। কয়েক বছরের মধ্যে সুনাই বরাক উপত্যকার মধ্যে শ্রেষ্ঠ সমষ্টি হিসেবে পরিচিতি লাভ করবে বলে তিনি দাবি করেন। এদিন দিদার ঘোষ জিপির পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বর্ধনা অনুষ্ঠানেও তিনি যোগ দেন। ফান্ড কিভাবে পাই, সময় মতো স্কিম কিভাবে অ্যাপ্রুভড হয়, ছোট ছোট যেসব অসুবিধার লাগে অনেক কাম দিলে হয়, দেরি হয়, সময় মতো হয় না, সিজন জায়গা করতে পারবেন না, এগুলোকে আমরা একটা কোঅর্ডিনেশনের মারফতে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠিয়া সবে মিলিয়া প্রত্যেকের যদি গ্রাম উন্নয়ন করতে হয় আমরা ঐক্যবদ্ধভাবে প্রয়াস করা রাখবো। এটার লাগে আমার এই সংবর্ধনা সভা এবং গ্রামের মুরব্বী, নজওয়ান, জনপ্রতিনিধি, প্রাক্তন প্রতিনিধি সবরে মিলে ইভেন আমি তো অনুরোধ করি প্রত্যেক জায়গায় পড়িয়ে যারা আপনার লাগে পরাজিত হয়েছে 10 কোটি, 50 কোটি, 2 কোটি, 1 কোটি হলেও তো হয়েছে, 100 কোটি হয়েছে, তারাও মানুষের বলতেছে টান টান মতামত লইব আমরা, তারারও থেকে স্কিম কি লাগে আলোচনা করবো। সুস্থ গণতন্ত্র হইল ওটা, যে হারছে তার লগেও আমরা আলোচনা করবো। আর আমি অনুরোধ করবো, আমি নিজেও দায়িত্ব লইব, যারা ভোটর দাঁড়াইয়া হারিয়েছেন তারারও মতামতের গুরুত্ব রইব এবং তারা আপনারা যথাযথ সম্মান দিবাই আমি আশা রাখি, দাবি রাখি। আমরা রাজনীতি করলে খালি হইতো না, রাজনীতির লোকে সুস্থ গণতান্ত্রিক একটা কালচার, রাজনীতি লাঠি লিয়ে লড়াই করার কথা না। সুনাই শহরের বীর টিকেন্দ্রজিৎ অডিটোরিয়াম হলের পরিকাঠামো উন্নয়নে 10 লক্ষ টাকার কাজের সূচনা করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। এ উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন বিধায়ক সাজু। তিনি বলেন, সুনাইয়ের সার্বিক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। टैक्स चाला जा আমাদের সব থেকে 100% ইউটিলাইজ করতে, যেখানে কোনো প্রোটেক্টর নেই, কোনো মিডিলম্যান নেই, আমার কোনো গ্রুপ কমিশন চাই না, ডিপার্টমেন্টও কমিশন নেই। আমি আশা রাখি আপনারা সুন্দর সূত্রকে এই সুন্দর কমিউনিটিগুলো একটা সুন্দর ডেভেলপ করে আর বিভিন্ন অঞ্চলে আপনারাও মাইনরিটি একেবারে ছোট মাইনরিটি মোরাকালিতে সুনাইতে আসাম, তো আপনাদেরও যে মণিপুরী সম্প্রদায়ের দুঃখ বেদনা, আপনাদের যে লাঞ্ছনা বঞ্চনা আমি বুঝি। আমি এই জন্য অনেকটা রাস্তা
চিকিৎসা করেছি, বিভিন্ন বড় রাস্তা করেছি, আবার নিজেদের কথা বলেছি যে সাহিত্য মতো ছোটখাটো মন্দিরে হোক, কমিটিগুলো হোক, রাস্তা হোক, আপনাদের সমাজের চেষ্টা করছি। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার আয়োজিত অনুষ্ঠানে জিওলজি বিভাগের অনার্স নিয়ে উত্তীর্ণ পড়ুয়াদের বিদায় সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও উপাচার্য নিরঞ্জন রায়কে সম্বর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক উপস্থিত ছিলেন। After Gurucharan College upgraded to Gurucharan University, and that too, this is a farewell program. So two batch interaction between two batches, one is the present batch and the outgoing batch, and this is really a moment of happiness for all of us that the ongoing students are bidding farewell to the outgoing students. And as you know, we have just entered a new phase in this university, and we are now in the process to start integrated programs, PG programs, research program in the coming days. The next year the university will launch many programs in many departments with integration to undergraduate sections. এটা আমাদের ডিপার্টমেন্টাল প্রোগ্রাম। এখন আমাদের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে গুরুচরণ কলেজ। এখন আমরা এই গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এটা প্রথম আমাদের ডিপার্টমেন্ট অফ জুলজির প্রথম প্রোগ্রাম র্যাপসোডি 25। তো আমরা গত 3 বছর ধরে চলছিল, এটা 4th এডিশন। এখানে মূলত ছাত্রছাত্রীরাই অর্গানাইজ করে থাকে। আমাদের গত বছরে যারা ছাত্র আউটগোয়িং স্টুডেন্ট ছিল ওরা এসছে এবং ওদেরকে আমরা একটা গেট টুগেদারের মতো আমরা করেছি। এটা আমাদের ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর নিরঞ্জন রায় এসে আমাদেরকে ছাত্রদেরকে উৎসাহ দিয়ে গেছেন এবং সবাইয়ের কাছ থেকে আমরা আশা করি এই গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাওক এবং সব ডিপার্টমেন্টে, সায়েন্স ডিপার্টমেন্টে সব ডিপার্টমেন্ট, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, সঙ্গে আমাদের ডিপার্টমেন্টে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। সামনের বছরগুলিতে এখানে পোস্ট গ্রাজুয়েট কোর্সও আসবে, তখন এখানকার ছাত্রছাত্রীরা মাস্টার্সে পড়তে পারবে, এমএসসি করতে পারবে। ভারত বিকাশ পরিষদ করিমগঞ্জ শাখার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হলো। এদিন সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন পরিষদের সদস্যরা। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সুস্বাস্থ্য কামনা করা হয়। পরিষদের সদস্যরা এদিন জওয়ানদের হাতে রাখি পরিয়ে কপালের টিকা পরিয়ে দেন। नमस्ते। और रक्षाबंधन का इतना शुभ दिन पर आपने ऐसा सोचा हमारे लिए, उसके लिए हम अपना पूरा प्रेम, पूरी भावना अभिवादन करते हैं। साथ ही साथ हम आपको ये बताना चाहते हैं कि ये जो रक्षाबंधन का त्यौहार है, हमारी भी सिस्टर हैं जो वेट कर रही हैं और हमें मौका नहीं मिला कि हम राखी बंधवाएं, लेकिन आप लोगों ने वो कमी, वो जो गैप है वो यहाँ आकर फुलफिल करना चाहिए। मैं आप लोगों से एक रिक्वेस्ट करूँगा कि ये जो राखी का फेस्टिवल है, सेलिब्रेशन है, आप लोग जो राखी हमारे हाथ पर बांधने जा रहे हैं, मन से बांधिएगा। हाँ, मन से बांधिएगा, क्योंकि ये नहीं होना चाहिए कि आप सिर्फ आए और बस एक टेम्परेरी भाई बना के चले गए। मेरा जो रूल है कि इस कलाई पर मैं जल्दी राखी नहीं बंधवाता, लेकिन जिसने बांध दिया फिर मैं उसका पीछा नहीं छोड़ता।
কাছাড় জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার এবং সহ সভাপতি দেবজিৎ বাউরিকে সম্বর্ধনা জানালেন বরখোলা মণ্ডল বিজেপি কর্মকর্তারা। বরখোলা মাল্টিপারপাস হলে আয়োজিত এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরখোলা মণ্ডল বিজেপি সভাপতি পিনাককান্তি দাস, জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, সহ সভাপতি দেবজিৎ বাউরি, রাজ্য বিজেপি তপশিলি মোর্চার সহ সভাপতি অমলেন্দু দাস, বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, প্রাক্তন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস প্রমুখ। সংগঠন করতে ভালোবাসতাম, সংগঠন করেছি। ভারতীয় জনতা পার্টির কাজ করতে করতে একটা আনন্দের অনুভব হয়েছে, একটা সময় কোথায় যাব, ভারতীয় জনতা পার্টি করতে হবে, এছাড়া বিকল্প নেই, ধারণার জন্ম হয়েছে। আর একটা সময় স্বীকার করতে হয়, আমি নিজে স্বীকার করি যে একটা সময় যখন নিরাশ হয়ে যেতাম, আমাদের দল এগিয়ে যেতে পারছে না, কষ্ট করছে সংগঠকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, কিন্তু এগুবার স্থান আমরা কেড়ে নিতে পারছিলাম না। আর তখন একটা সময় মনে হয়েছিল, তখন আমাদের এমএলএ হননি, রবীন্দ্রনাথ আসেননি, কিশোর নাথ নেই, অমলেন্দু দাসও নেই, আমাদের প্রার্থী করার মতন পরিস্থিতি এই জায়গায় ছিল না। আমরা সংগঠন করতে করতে বিভিন্ন নির্বাচনে পঞ্চায়েতে হেরেছি, একবার নয়, দুবার নয়, কয়েকবার পঞ্চায়েত আমরা পরাজিত হয়েছি, আমরা প্লট দখল করতে পারছি না। এরকম একটা পরিস্থিতি মনে হচ্ছিল, নিরাশ হয়ে গেছিল। আর আমার মনে হয়েছিল আর রাজনীতি করবো না, চাকরির বয়স চলে গেছিল, আর মনে করেছিলাম টিউশন করবো, আর মোটামুটি সংসার চালিয়ে নেবো কোন রকম করে, ছোট্টখাটো কন্ট্রাক্টরি ফন্ট্রাক্টরি যদি পেয়ে যাই, আর সেই লক্ষ্যে সামান্য কিছু সরকারি কাজের সঙ্গে জড়িত হয়ে যায়। কাশীপুর ভৈরববাড়িতে বৃক্ষরোপণ করল সঞ্জীবনী এনজিও। সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন মূল্যবান গাছের চারা রোপণ করেন এদিন। সঞ্জীবনী এনজিও সবসময় বৃক্ষরোপণ কর্মসূচির উপর জোর দেন। গতকালের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রথীন্দ্র বিজয় চক্রবর্তী, স্বপন কুমার চন্দ, তপনচন্দ্র দাস, বিশ্বজিৎ ঘোষ, শচীন্দ্রচন্দ্র দাস, তপন কুমার শীল সহ অনেকেই। শিলচর সঞ্জীবনী ফাউন্ডেশনের উদ্যোগে আজ আমরা এসেছি ভৈরববাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য। আমাদের শিলচর সঞ্জীবনী ফাউন্ডেশনের মেইন উদ্দেশ্যই হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান। এই উপলক্ষে এই বছরের সমাপ্তি আজকেই হচ্ছে আমাদের বৃক্ষরোপণের। বৃক্ষরোপণটা আমাদের এনজিওর একটা মূল উদ্দেশ্য। কারণ হচ্ছে এখন যে পৃথিবীতে যে ধ্বংসযজ্ঞ চলছে এই বর্ষার মৌসুমে, দেখুন এই যে উত্তরাখণ্ড বলুন, অরুণাচল প্রদেশ বলুন, আসাম বলুন, জায়গায় জায়গায় যে ভূমিস্খলন হচ্ছে, ফ্লাড হচ্ছে, সেইগুলা একমাত্র কারণ হচ্ছে বৃক্ষের ধ্বংস। এই যে বনাঞ্চল ধ্বংসযজ্ঞ চলছে, বা দেখা যাচ্ছে যে একটা রাস্তা নির্মাণের জন্য অনেকগুলো গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু সেই তুলনায় বৃক্ষরোপণ হচ্ছে না। কিন্তু সেই জন্য ভূমিস্খলন হচ্ছে এবং এই দুর্ঘটনাগুলো ঘটছে এবং প্রাণহানি হচ্ছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশে শিলচর ডিএসএ সাধারণ সম্পাদকের পদে পুনর্বহাল অতনু ভট্টাচার্য। বিহারের মতো আসামেও হবে ভোটার তালিকার বিশেষ পরীক্ষা, জানালো নির্বাচন কমিশন। এসআইআর এর নামে পেছনের দরজা দিয়ে রাজ্যে ফের এনআরসি করার পরিকল্পনা করছে সরকার, অভিযোগ সুস্মিতার। বাইকুম খাসিপুঞ্জির বেশিরভাগ খাসি অসমে থাকতে চান, জানালেন সমীক্ষকদের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।